হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। গল্প শুরু করার আগে একটা কথা না বললেই নয়। আমাদের দেশের ভূতগুলো দেখবেন, এদের মধ্যে একটা প্রবল প্রতিযোগিতা চলে কে বেশি নাটকীয় উপায়ে ধরা দিতে পারে। কেউ গাছ থেকে লাফ দেয়, কেউ আবার সাদা কাপড় পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু আজ যে জিনের গল্প বলবো সেটা একটু অন্যরকম। ওর মধ্যে ছিল এক অদ্ভুত স্মার্টনেস, আর সেটা বুঝতে পেরেছিলাম আমি। হ্যাঁ, গল্পের নায়ক আমি নিজেই। বেঁচে গেছি বলেই আজ আপনাদের বলতে পারছি, কারণ সেই জিনটা যদি একটু বোকা হতো তাহলে আজ এই চ্যানেলে নতুন করে গল্প বলার কেউ থাকতো না। সব শুরু হয়েছিল একটা বাসে। একটু দূরে একটা ছোট শহরে আমাদের মামার বাড়ি। সেখানে নতুন করে পুরনো বাড়িটার সংস্কার করার প্ল্যান চলছিল। আমি আর আমার বন্ধু সুমন ঠিক করলাম একদিন হুট করে চলে যাব। সুমন ব্যাটার কোনোদিন মামার বাড়ি দেখা হয়নি, তাই ওরও উৎসাহ। আমরা বিকেলবেলা একটা বাস ধরলাম। বাসটা ছিল লোকাল রুটের, মানে যাত্রী উঠবে, নামবে, ধুলো উঠবে, হর্ন বাজবে। বাসে উঠেই দেখি প্রায় সব সিট ভর্তি। পেছনে একটা সিট খালি পেলাম, দুজনে মিলে বসলাম। তখনই নজরে পড়ল ঠিক আমাদের পাশের সিটে এক মেয়ে বসেছে। বয়স আন্দাজ 18-19, পরনে সাদা একটা শাড়ি। না, ভুল বুঝবেন না, তখনও আমার মনে কোনো সন্দেহ হয়নি, কারণ মেয়েটির চেহারায় কোনো অস্বাভাবিকতা ছিল না। কিন্তু একটা জিনিস ছিল অদ্ভুত, তার একটা নীল রঙের স্কুল ব্যাগ। ব্যাগটা একেবারে নতুন না, তবে পরিষ্কার। আর তার চুলগুলো এলোমেলো, সাদা, না মানে পাকা চুল, যেন বয়সের আগেই পেকে গেছে। আমি ভাবলাম হয়তো ফ্যাশন, এখন তো ছেলেরাও রঙিন চুল রাখে। সুমন ফিসফিস করে বলল, ওই মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন রে? পছন্দ হয়েছে নাকি? আমি ওর মাথায় একটা চাট মেরে বললাম, চুপ কর বোকা, ওর ব্যাগটা দেখছিলাম, স্কুলের ব্যাগ মনে হচ্ছে, কিন্তু এত বড় হয়ে স্কুলে যায় নাকি? সুমন বলল, হয়তো টিউশনই পড়াতে যায়। আমরা দুজনে নিজেদের মধ্যে গল্পে মশগুল হলাম। বাস চলছে, সন্ধে নামছে। একসময় দেখি মেয়েটি পাশের একটা বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করছে, আনন্দপুর কত দূর? মহিলা বললেন, আর 1 ঘন্টা মা। মেয়েটি কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। কিন্তু আমি খেয়াল করলাম, যখনই কোনো গাড়ির লাইট পড়ছে ওর মুখের উপর, ওর চোখ দুটো যেন একটু বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে, যেন লাইট শোষণ করে নিচ্ছে। আর হাসিটা একেবারে ঠোঁটের কোণে, যেন নিজের মনে কিছু ভাবছে। হঠাৎ বাসটা একটা প্রকাণ্ড গর্তে পড়ায় প্রচণ্ড ঝাঁকুনি খেল। সবাই সামনের দিকে হেলে পড়ল। আমি হঠাৎই শুনতে পেলাম একটা মৃদু আর্তনাদ, কিন্তু সেটা মানুষের নয়, যেন কোনো প্রাণী কষ্ট পাচ্ছে। সুমন বলল, কিরে, কিছু বললি? আমি বললাম, না, তুই শুনলি না কিছু? সুমন বলল, না তো। আমি পেছনে তাকিয়ে দেখি সেই মেয়েটি নেই। মানে 1 সেকেন্ড আগেও যেখানে বসেছিল, এখন সেখানে শুধু একটা নীল ব্যাগ পড়ে আছে। আমি চারপাশে তাকাই, বাসের সামনের দিকেও তাকাই, কোথাও তাকে দেখতে পেলাম না। এত দ্রুত সে নামল কিভাবে? বাস তো থামেনি। আমি কন্ডাক্টরকে দেখে বললাম, ভাই, ওই সিটের মেয়েটা নেমে গেল, আমরা তো দেখলাম না। কন্ডাক্টর বিরক্ত রে বলল, কোন মেয়ে? ওই সিটে তো কেউ বসেনি, সারাদিন খালিই ছিল। আমার মাথা ঘুরে গেল। আমি সুমনের দিকে তাকাই, সুমনও ফ্যাকাশে হয়ে গেছে। কন্ডাক্টর চলে গেলে সুমন ফিসফিস করে বলল, রন, আমি ওকে দেখেছি, তোর সাথে কথা বলার সময় ওকে দেখেছি। এখনো কোথায়? আমি কিছু বলার আগেই আমি অনুভব করলাম আমার কানের পাশে একটা শীতল নিঃশ্বাস আর এক ফিসফিস শব্দ, আনন্দপুর কত দূর। আমি চিৎকার করে লাফিয়ে উঠলাম। গোটা বাস ঘুরে তাকালো আমার দিকে। সুমন বলল, পাগল হয়েছিস? কি হলো? আমি বললাম, ও আমার কানে ফিসফিস করল। সুমন বলল, কি যে বলিস, আমাদের দুজনের মধ্যেই ওর ব্যাপারটা ধরা পড়েছে, আর তুই এখন হ্যালুসিনেশন দেখছিস? আমি সিটের নিচে তাকিয়ে দেখি সেই নীল ব্যাগটা এখনো পড়ে আছে। আমি সেটা তুলে নিলাম। ব্যাগটা খুলতেই সুমন বাধা দিল, ওই ব্যাগ খুলবি না রন, ওটা ওর, ও এখন আসতে পারে। আমি বললাম, ও যদি ফিরে আসতে চাইতো তাহলে এখনই আসতো না, ভিতরে কিছু আছে যা আমাদের জানা দরকার। আমি ব্যাগ খুললাম। ভিতরে একটা ডায়েরি ছিল, একটা পুরনো কলম আর কিছু শুকনো ফুল। ডায়েরিটা খুলতেই দেখি প্রথম পৃষ্ঠায় লেখা, শ্রাবণী, ক্লাস 10, আনন্দপুর গার্লস হাই স্কুল। আর তার নিচে একটা তারিখ, 1998 সালের 15ই অগস্ট। তার মানে এই ডায়েরি প্রায় 25 বছর পুরনো। আমি পৃষ্ঠা উল্টাতে থাকলাম। ডায়েরির শেষের দিকে লেখা ছিল, আজ ওরা আমাকে নিয়ে যাবে,
আমি জানি না কোথায়, কিন্তু আমি ফিরে আসব। আমার ব্যাগটা আমার কাছে থাকবে। স্কুলের পড়াটা শেষ করতেই হবে। ডায়েরির শেষ পাতায় একটা জায়গার নাম লেখা ছিল, জয়নগরের পুরনো এস্টেট হাউস, আর নিচে আঁকা ছিল একটা স্কুলের ছবি। কিন্তু স্কুলটা ছিল সম্পূর্ণ অন্ধকার, যেন কোনো আলো নেই। সুমন বলল, জয়নগর? ওটা তো মামার বাড়ির পাশের গ্রাম। ওখানে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। শোনা যায় ওটাই ছিল একসময় জমিদারদের এস্টেট হাউস। পরে ওখানে স্কুল করেছিল, কিন্তু বহু বছর ধরে বন্ধ। আমার মনে হলো যেন একটা ম্যাজিকের জাল আমাদের চারপাশে তৈরি হচ্ছে। আমরা যে মামার বাড়িতে যাচ্ছি, আর এই মেয়েটার শেষ ঠিকানা হচ্ছে সেখানেই। বাস থেকে নামার পর আমরা সরাসরি মামার বাড়ি গেলাম। মামা মামি আমাদের দেখে খুব খুশি, কিন্তু আমি আর সুমনের মাথায় শুধু সেই মেয়ে আর ডায়েরি। রাতে খাওয়ার পর আমরা ছাদে বসেছিলাম। সুমন বলল, কাল সকালে ওই পুরনো বাড়িটা ঘুরে আসব। আমি বললাম, ঠিক আছে। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো কি যেন গান গাওয়ার আওয়াজ। গানটা বাংলা, কিন্তু সুরটা অদ্ভুত, করুণ। গানটা থামতেই শুনতে পেলাম ছোট্ট একটি মেয়ের হাসির শব্দ। কিন্তু এই সময় রাত 12টা, আশেপাশে তো কোনো বাচ্চা নেই। আমি আর সুমন ছাদের রেলিং ধরে নিচে তাকালাম। নিচের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হলো যেন সাদা একটা ছায়া উঠানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেল, আর তার হাতে ছিল একটা নীল ব্যাগ। পরদিন সকালে উঠেই আমরা মামাকে জিজ্ঞেস করলাম, মামা, এখানে কি কোনো মেয়ে থাকে যে সাদা শাড়ি পরে? মামা অবাক হয়ে বললেন, মেয়ে? এখানে তো আর কেউ থাকে না বাছা, তোমরা ভুল দেখেছ নিশ্চয়ই। তবে হ্যাঁ, অনেক বছর আগে এ বাড়িতে একটা ঘটনা হয়েছিল। সেই সময় জয়নগরে একটা স্কুল ছিল। ওই স্কুলের এক পড়ুয়া মেয়ে, তার নাম ছিল শ্রাবণী। ও খুব ভালো ছাত্রী ছিল, কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। পরে তার লাশ পাওয়া গিয়েছিল ওই পুরনো এস্টেট হাউসের পুকুরে। তারপর থেকে স্কুল বন্ধ হয়ে যায়, আর কেউ সেখানে যায় না। ওর মা বলতেন ওর মেয়ের একটা নীল ব্যাগ ছিল, যেটা ও খুব ভালোবাসত। লাশ পাওয়ার পর ব্যাগটা আর পাওয়া যায়নি। আমি আর সুমন পরস্পরের দিকে তাকালাম। তাহলে বাসের সেই মেয়েটা আর এই বাড়ির উঠোনে যে ছায়া দেখলাম, সব মিলিয়ে যাচ্ছে। মামা আবার বললেন, কিন্তু তোমরা কেন জিজ্ঞেস করছো? ওর ব্যাপারে কিছু জানো? আমি কিছু বলার আগেই সুমন বলে ফেলল, মামা, ওর ব্যাগটা আমাদের কাছে আছে। মামা মুখ হাঁ করে কিছুক্ষণ আমাদের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থেকে চলে গেলেন। সিদ্ধান্ত নেওয়া হলো, আজ রাতেই আমরা সেই ব্যাগ নিয়ে ইস্টেট হাউসে যাব। কিন্তু শুধু আমি আর সুমন না, সঙ্গে নিলাম আরেক বন্ধু, বিক্রমকে। ও এই এলাকার সব গলিঘুপচি চেনে এবং ও সাহসী টাইপের। রাত 12টায় আমরা 3 জন রওনা দিলাম, হাতে টর্চ, কিছু মশারি আর সেই নীল ব্যাগ। ইস্টেট হাউসের কাছে যেতেই চারপাশ অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেল। পোকামাকড়ের শব্দও বন্ধ। বাড়ির গেটটা মরিচ ধরা। ঠেলে ভিতরে ঢুকলাম। বিরাট একটা উঠোন, তারপরই স্কুল ভবন। ভবনের জানালাগুলো ভাঙা, দেওয়ালে আইভি লতা উঠেছে। মনে হচ্ছিল কোনো জীবন্ত প্রাণী এখানে নেই। কিন্তু আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই অনুভব করলাম কে যেন আমাদের দেখছে। আমরা স্কুলের ভিতরে ঢুকলাম। করিডোর অন্ধকার, টর্চের আলোয় সামান্যই দেখা যাচ্ছে। হঠাৎ সুমন থমকে দাঁড়ালো। ও ফিসফিস করে বলল, ওই দেখ, একটা ঘর থেকে আলো আসছে। সত্যি, করিডোরের শেষ প্রান্তে একটা ঘরের দরজার নিচে ফুটো দিয়ে মৃদু আলো দেখা যাচ্ছে। আমরা সেদিকে এগোলাম। দরজাটা একটু ফাঁকা। আমরা ঠেলে ভিতরে উকি দিলাম। ঘরটা ছিল একটা ক্লাসরুম, কিন্তু সেটা সম্পূর্ণ অক্ষত। ব্ল্যাকবোর্ডে লেখা আছে আজকের পড়া বাংলা কবিতা, আর ব্ল্যাকবোর্ডের নিচে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, শ্রাবণী। সাদা শাড়ি, এলোমেলো চুল, হাতে চক। সে ব্ল্যাকবোর্ডে লিখছে, আবার আসিব ফিরে। সে ঘুরে আমাদের দিকে তাকালো। তার চোখে কোনো চাহনি নেই, শুধু ফাঁকা শূন্য দৃষ্টি। সে বলল, এসেছ? আমি জানতাম তোমরা আসবে আমার ব্যাগ ফিরিয়ে দিতে। বিক্রম সাহস করে বলল, তুই কে? এখানে কি করছিস? সে হাসল। সেই হাসিতে গা শিউরে উঠল। বলল, আমি শ্রাবণী, এই স্কুলের ছাত্রী। আমার পড়া শেষ হয়নি, তাই আমি এখানেই আছি। ওই দিন 15ই আগস্ট আমি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে এই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কি যেন আমাকে ডাকল। আমি ঢুকলাম, আর তারপর আমি আর বেরোতে পারিনি। আমার ব্যাগটা কোথায়?
আমি ব্যাগটা এগিয়ে দিলাম। সে ব্যাগটা নিয়ে জড়িয়ে ধরল, যেন তার সবচেয়ে বড় ধন। তারপর বলল, এখন শুধু একটা কাজ বাকি, আমার পড়া শেষ করতে হবে। তোমরা কি আমাকে সাহায্য করবে? সুমন বলল, কিভাবে সাহায্য করব? শ্রাবণী বলল, আমার শেষ পরীক্ষাটা বাকি। ওই ঘরে যেখানে আমি মারা গিয়েছিলাম সেখানে আমার প্রশ্নপত্র এখনো পড়ে আছে, সেটা এনে দিতে হবে। আমরা জানতে চাইলাম সেটা কোন ঘর। শ্রাবণী হাত বাড়িয়ে দেখালো করিডোরের একেবারে শেষ মাথায়। সেখানেও একটা ঘর, কিন্তু সেটা থেকে কোনো আলো বেরোচ্ছে না, বরং মনে হলো সেখান থেকে যেন ঘন অন্ধকার ছড়িয়ে পড়ছে। বিক্রম বলল, যাই হোক, ওর ব্যাগ তো দিলাম, এখন চলি। কিন্তু শ্রাবণী তখন আমাদের দিকে চেয়ে আছে, যেন বলছে থাকতে হবে। হঠাৎ করিডোরের ওপাশ থেকে ভেসে এলো পায়ের শব্দ, ভারী বুটের শব্দ কাঠের মেঝেতে। আমরা চারপাশে তাকাই, কাউকে দেখি না। শব্দগুলো ধীরে ধীরে কাছে আসছে। শ্রাবণী ফিসফিস করে বলল, ওরা আসছে। ওরা চায় না আমি পড়া শেষ করি। ওরা আমাকে আটকে রেখেছে। এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, হয় এখান থেকে পালাও, নয় আমাকে বাঁচাও। শ্রাবণীর কথায় আমরা হতভম্ব। পায়ের শব্দ ঘনিয়ে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, বরং মনে হচ্ছে পুরো করিডোর জুড়ে একটা অদৃশ্য শক্তি আমাদের ঘিরে ফেলছে। ঠান্ডা বাতাসের একটা ঝাপটা এলো, সঙ্গে শোনা গেল একাধিক লোকের ফিসফিসানি। বিক্রম বলল, আমার তো মনে হচ্ছে এখানে আরেকজনও আছে, অনেকগুলো আত্মা। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এখন কি করবি? ওর কথা শুনবি নাকি পালাবো? আমি শ্রাবণীর দিকে তাকালাম। তার চোখে অনুনয়। সে বলল, প্লিজ, ওই ঘর থেকে একটা খাতা এনে দাও। ওটাই আমার শেষ পরীক্ষার উত্তরপত্র। ওটা না পেলে আমি মুক্তি পাব না। ওরা আমাকে চিরকাল এখানে আটকে রাখবে। আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, আমরা চেষ্টা করব, কিন্তু তুমি আমাদের সাথে আছো তো? শ্রাবণী মাথা নাড়ল। আমরা তিনজন সেই অন্ধকার ঘরের দিকে এগোলাম। পায়ের শব্দগুলো যেন আমাদের পিছু নিচ্ছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখি কিছুই নেই। ঘরের দরজায় পৌঁছে দেখি দরজাটা লোহার তৈরি, তাতে একটা বিশাল তালা ঝুলছে। কিন্তু তালাটা মরিচা ধরা পুরনো নয়, বরং একেবারে নতুন, চকচকে। সুমন বলল, এটা কিভাবে খুলব? শ্রাবণী পেছন থেকে বলল, ওই তালার চাবি আমার ডায়েরির ভিতর আছে। আমি ব্যাগ থেকে ডায়েরি বের করে উল্টে দেখি শেষ পৃষ্ঠার আস্তরণের ভিতর একটা চাবি লুকানো। চাবি দিয়ে তালা খুলতেই দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভিতরে অন্ধকার, কিন্তু আমরা ভিতরে ঢুকতেই দেখি ঘরের মাঝখানে একটা টেবিলের ওপর একটা খাতা পড়ে আছে, আর টেবিলের চারপাশে কয়েকটি ছায়া মূর্তি দাঁড়িয়ে, যেন পাহারা দিচ্ছে। বিক্রম চিৎকার দিয়ে উঠল, ওই দেখ, ওরা এখানেও আছে। ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। তারা হাত বাড়িয়ে আমাদের ধরতে চাইছে। আমি দ্রুত টেবিলের কাছে গিয়ে খাতাটা তুলে নিলাম। খাতাটা হাতে নিতেই মনে হলো যেন শত শত লোক চিৎকার করছে, যেন তাদের কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হচ্ছে। সুমন বলল, পালা, এক্ষুনি পালা। আমরা দৌড় দিলাম। ছায়ামূর্তিরা পিছু নিল। আমরা করিডর দিয়ে দৌড়ে আসছি, পেছনে তাদের বিকট চিৎকার। সামনে শ্রাবণী দাঁড়িয়ে। আমরা কাছে যেতেই সে খাতাটা নিয়ে বলল, ধন্যবাদ, এখন আমার পালা। শ্রাবণী খাতাটা খুলতেই পুরো স্কুল কেঁপে উঠল। ছায়ামূর্তিরা চিৎকার করে থেমে গেল, যেন তাদের শক্তি কমে গেছে। শ্রাবণী পড়তে শুরু করল, আমার নাম শ্রাবণী, এই স্কুলে আমি পড়তাম, কিন্তু ওই দিন ওরা আমাকে মেরে ফেলে। আমার অপরাধ, আমি সমাজের সবার বিরুদ্ধে গিয়ে পড়াশুনো করতে চেয়েছিলাম। শিক্ষকরা আমাকে বেশি স্নেহ করতেন। এটা কিছু গোষ্ঠীর পছন্দ হয়নি, তাই তারা আমাকে এই বাড়িতে ডেকে এনে আমার শেষ পরীক্ষার আগের দিন আমাকে খুন করে। তারপর থেকে আমি এখানে আটকা, কিন্তু আজ আমি মুক্তি পাব। শ্রাবণীর শরীর থেকে আলো বেরোতে শুরু করল। তার পায়ের পাতা থেকে ধীরে ধীরে উপরে উঠছে। ছায়ামূর্তিরা পিছু হটছে, তারা যেন গলে যাচ্ছে। শ্রাবণী বলল, তোমরা চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও, ওরা আর ক্ষতি করতে পারবে না। শ্রাবণীর পুরো শরীর আলোয় ভরে গেল। পরবর্তী মুহূর্তেই সে মিলিয়ে গেল। শুধু তার হাসি আর নীল ব্যাগটা ভাসছে বাতাসে। তারপর সেটাও অদৃশ্য হয়ে গেল। আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলাম। বাড়িতে এসে দেখি ভোর হয়ে এসেছে। তারপর থেকে আর কখনো সেই ইস্টেট হাউসের দিকে যাইনি।
কিন্তু মাঝে মাঝে রাতে বাসে চড়লে কিংবা কোনো অন্ধকার করিডোর দিয়ে হাঁটলে মনে হয় কে যেন ফিসফিস করে বলছে, আনন্দপুর কত দূর, আর তখনই গায়ে কাঁটা দিয়ে ওঠে।